বিসমিল্লাহির রহমানির রহিম। লেকচার 17, কেমিস্ট্রি, সেকেন্ড পেপার, চ্যাপ্টার 3, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, পরিমাণগত রসায়ন, সকল বোর্ড 2018 আমরা গোড়ার গ নিয়ে এখন আলোচনা করব। এর আগের লেকচারটা ছিল আমাদের গরুর গ নিয়ে। আমাদের গোড়ার গতে কি বলেছে দেখো। আমাদের গোড়ার গতে বলা হচ্ছে 1 নং টাইট্রেশনে উদ্দীপকের কোন নির্দেশকটি উপযুক্ত উত্তরের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, 1 নং টাইট্রেশনটাকে আমরা যদি দেখি, দেখো 1 নং টাইট্রেশনে দেওয়া আছে, সেটা হলো এখানে 1 নং টাইট্রেশনে কি দেওয়া আছে, একদিকে নেওয়া হচ্ছে তীব্র অ্যাসিড, আরেকদিকে নেওয়া হচ্ছে মৃদু ক্ষার। আচ্ছা, এখন এখানে কতগুলো নির্দেশক দেওয়া আছে, সেই নির্দেশকগুলো হচ্ছে পি, কিউ, আর, এবং বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসর দেওয়া আছে এদের। পি এর জন্য 3 থেকে 6.5, কিউ এর জন্য 6.6 থেকে 9.2, আর থেকে আর এর ভ্যালু 8.3 থেকে 10। আচ্ছা, এখন আমাদের এখানে যে টাইট্রেশন, সেই টাইট্রেশনের জন্য আমাদের আগে বুঝতে হবে টাইট্রেশনটা আসলে কি, সেটা আমরা আগে শিখে আসি। চলো, টাইট্রেশনটা কি দেখো। তো উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে কোনো নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণের সাথে, প্রমাণ দ্রবণ অর্থাৎ একটা নির্দিষ্ট আয়তন থাকবে, নির্দিষ্ট আয়তন যদি মনে করো সেটা 100 ml হতে পারে। প্রমাণ দ্রবণ মানে হলো আমরা আগে থেকে তার ঘনমাত্রা জানি, অর্থাৎ হতে পারে তার ঘনমাত্রা হচ্ছে 1 মোলারিটি, 100 ml এর 1 মোলারিটির কোনো একটা প্রমাণ দ্রবণ, সেই দ্রবণের সাথে একটি অজানা ঘনমাত্রার দ্রবণের বিক্রিয়া ঘটাবো। এখন আমরা আরেকটা দ্রবণ নিচ্ছি, যেই দ্রবণের ঘনমাত্রা আমরা জানি না, এমনকি সেই অজানা ঘনমাত্রা দ্রবণের বিক্রিয়া ঘটাবো। আমরা একটার জানি, যেটার জানি সেটাকে আমরা নির্দিষ্ট বলবো প্রমাণ দ্রবণ, অর্থাৎ ঘনমাত্রা নির্দিষ্ট এবং তার আয়তনটাও নির্দিষ্ট। 100 ml এর 1 মোলারিটির আমি দুটো দ্রবণ নিতেছি, সেই দুটো দ্রবণের ভেতরে একটা দ্রবণের আমি আয়তনও জানি, সেটার ঘনমাত্রাও জানি, কিন্তু আরেকটা দ্রবণের আমি আয়তন, ঘনমাত্রা এগুলো জানি না। অর্থাৎ এক কথায় আমি অন্য একটা দ্রবণের ঘনমাত্রা জানি না। তো এখন এই অজানা ঘনমাত্রা দ্রবণের বিক্রিয়া ঘটাবো আমি জানা দ্রবণের সাথে। কি জানা? ঘনমাত্রা এবং আয়তন জানা। বিক্রিয়ার শেষ বিন্দু পর্যন্ত প্রয়োজনীয় অজানা দ্রবণের আয়তন পরিমাপ করে, অর্থাৎ আমার যে অজানা দ্রবণটা নেওয়া হয়েছে, যার আয়তনও জানি না, ঘনমাত্রাও জানি না, তার আমরা কি বের করব? আয়তন বের করব। আয়তন বের করে পরিমাপ করে অজানা দ্রবণটির আমরা ঘনমাত্রা নির্ণয় করব। ওই ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় টাইট্রেশন। তা আমি যদি ইজিলি বলি, সেটা হলো একটা দ্রবণ দিয়ে অন্য একটা দ্রবণের ঘনমাত্রা বের করা। সেক্ষেত্রে যে দ্রবণ দিয়ে আমরা বের করব, প্রথমটা যেটা দিয়ে আমরা বের করতে চাচ্ছি, দ্বিতীয়টার অজানা, প্রথমটার আমাদের ঘনমাত্রা এবং আয়তন জানা থাকবে, এবং প্রথমটার এই জানা আয়তন এবং ঘনমাত্রা দিয়ে আমরা দ্বিতীয়টির ঘনমাত্রা বের করার পদ্ধতিকে টাইট্রেশন বলা হয়। এখন এই টাইট্রেশন বোঝার সময় আমাদের কয়েকটা টার্ম দরকার, সেটা হলো সূচক বা নির্দেশক কি। টাইট্রেশনের সময় যে দ্রবণটির টাইট্রেশন করা হবে তার সঙ্গে সামান্য পরিমাণ উপযুক্ত সহায়ক পদার্থ যুক্ত করা হয়। এই উপযুক্ত সহায়ক পদার্থ যারা নিজেদের বর্ণ পরিবর্তন করবে, নিজেদের বর্ণ পরিবর্তন করে টাইট্রেশনের সমাপ্তি বিন্দু নির্দেশ করে। অর্থাৎ আমরা যখন টাইট্রেশন করব, টাইট্রেশন করার ক্ষেত্রে অজানা দ্রবণ এবং জানা দ্রবণ, অজানা দ্রবণটা আগে থেকেই কোনো পাত্রে থাকবে, আর আমরা জানা দ্রবণ, অর্থাৎ জানা দ্রবণ মানে যার ঘনমাত্রা জানা আছে, সেই ঘনমাত্রা জানা দ্রবণটা আস্তে আস্তে ফোটায় ফোটায় দিতে থাকবো। এতে করে আগে থেকে থাকা পাত্রের অজানা দ্রবণের একটা নির্দিষ্ট পরিমাণের সাথে জানা দ্রবণের একটি নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়া করে বিক্রিয়াটিকে সমাপ্ত করে দেবে। অর্থাৎ পাত্রের ভেতরে যতটুকু অজানা দ্রবণের পরিমাণ থাকবে বা ভর থাকবে, সেটা সম্পূর্ণ হয়ে গেলে, বিক্রিয়ায় অংশগ্রহণ করে যদি সম্পূর্ণ হয়ে যায়, তখন এই মিথাইল অরেঞ্জ বা ফেনফথ্যালিন তাদের বর্ণ চেঞ্জ করে বলে দেবে যে বিক্রিয়া সমাপ্ত হয়েছে। এটাকে বলে টাইট্রেশনের সমাপ্তি বিন্দু।
অর্থাৎ যেই বিন্দুতে মিথাইল অরেঞ্জ বা ফেনফথ্যালিন তাদের বর্ণ পরিবর্তন করে। এখন আমাদের আরেকটা কথা ছিল, সেটা হলো যে সমাপ্তি বিন্দু, সেটা আমরা যদি ডেফিনেশনটা শিখে রাখি, টাইট্রেশনের যে অবস্থায় বিক্রিয়াটির পরিমাণগত পরিসমাপ্তি ঘটে, যেটা আমরা একটু আগেই বললাম, অর্থাৎ দ্বিতীয় অজানা দ্রবণটির যতটুকু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তার পরিমাণ, অর্থাৎ ওই দ্রবণে যতটুকু ছিল তার ভর যদি সম্পূর্ণটাই বিক্রিয়া করে শেষ হয়ে যায়, তার মানে তার পরিমাণগত পরিসমাপ্তি ঘটেছে। যখন তার পরিমাণগত পরিসমাপ্তি ঘটবে তখন আমরা বলবো উক্ত টাইট্রেশনের সমাপ্তি বিন্দু শেষ, অর্থাৎ সমাপ্তি বিন্দুতে পৌঁছেছে, যখন যখন বর্ণটা পরিবর্তন করবে ফেনফথ্যালিন অথবা মিথাইল অরেঞ্জ। ওই যে বিন্দুতে পরিবর্তনটা হবে বর্ণের ফেনফথ্যালিন অথবা মিথাইল অরেঞ্জের অথবা এরকম অন্য কোনো নির্দেশকের, ওই বিন্দুটাকে বলবো আমরা প্রশমন বিন্দু বা তুল্যতা বিন্দু। চলো এখন আমাদের আসল কোশ্চেনের ভিতরে আসি। কোশ্চেনটা কি ছিল আমরা আবার একটু যদি দেখি, 1 নং টাইট্রেশনে উদ্দীপকের কোন নির্দেশকটি উপযুক্ত আলোচনা করো। আচ্ছা, প্রথমে আমরা যদি দেখি, দেখো এখানে উদ্দীপকের 1 নং টাইট্রেশন হলো এ, হচ্ছে তীব্র অ্যাসিড। দেখো আমরা আগেই দেখেছিলাম যে এ হচ্ছে এক তীব্র অ্যাসিড এবং বি হচ্ছে কি মৃদু ক্ষার। আমরা জানি যে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের সাথে যখন বিক্রিয়া করবে, এই অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া আমরা জানি লবণ এবং পানি তৈরি হয়। আচ্ছা, এখন যদি আমাদের এই বিক্রিয়াটা দুটোই যদি তীব্র তীব্র হতো, তাহলে যে লবণ ও পানি তৈরি হবে, অর্থাৎ লবণ ও পানি তৈরি হবে হবে না এবং অ্যাসিড প্রকৃতি হবে না, অর্থাৎ লবণ পুরোটাই লবণ থাকবে, ক্ষার অর্থাৎ পানি পানিই থাকবে। এখানে কোনো অর্থাৎ পিএইচটা দুটোরই 7 থাকবে, লবণ এবং পানি। কিন্তু যখন আমরা একটা তীব্র অ্যাসিড অথবা একটা তীব্র ক্ষার আরেকটা অর্থাৎ একটা তীব্র অ্যাসিড এবং একটা মৃদু ক্ষার, অথবা একটা মৃদু অ্যাসিড আর একটা তীব্র ক্ষার দেব, তখন যারটা তীব্র দেব, যে লবণটা তৈরি হবে সেই লবণটা আংশিকভাবে সেই দিকে ধাবিত হবে। অর্থাৎ যদি অ্যাসিডটা তীব্র থাকে তাহলে লবণটা আংশিকভাবে অ্যাসিডিটিক হবে, আর যদি ক্ষারটা তীব্র থাকে তাহলে লবণটা কিছুটা ক্ষারীয় হবে। এখন এখানে আমাদের যে টাইট্রেশন দেওয়া আছে সেখানে দেখো একদিকে দেওয়া আছে অ্যাসিড, আরেকদিকে দেওয়া আছে ক্ষার। তার মানে বোঝা যাচ্ছে এখানে ক্ষার, মৃদু ক্ষারের সাথে তীব্র অ্যাসিডের টাইট্রেশন করব, তাহলে যে লবণ তৈরি হবে সেই লবণটা অবশ্যই কিছুটা অ্যাসিডিটিক হবে। অ্যাসিডিটিক হওয়া মানে হলো দ্রবণের পিএইচের মান 7 থেকে নিচে নেমে যাবে। তো আমরা যদি এখন কথাটা লিখি এভাবে, উদ্দীপকের 1 নং টাইট্রেশন হলো এ তীব্র অ্যাসিডের সাথে বি মৃদু ক্ষারের। আর তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারকের টাইট্রেশন উৎপন্ন লবণ যে পাবো আমরা, সেই লবণের জলীয় দ্রবণটাও কি হবে, কিছুটা অ্যাসিডিটিক হবে। ফলে এক্ষেত্রে তুল্যতা বিন্দুতে পিএইচ এর মান 7 এর নিচে হয়। যেটা আমি একটু আগেই বলেছি, মৃদু ক্ষারের দ্রবণে তীব্র অ্যাসিড দ্রবণকে টাইট্রেশন কালে আমরা যদি ফোটায় ফোটায় যোগ করি, কি টাইট্রেশন কালে ফোটায় ফোটায় যোগ করলে কি যোগ করব, তীব্র অ্যাসিড দ্রবণকে আমরা মৃদু ক্ষারের ভেতরে ফোটায় ফোটায় যোগ করলে ক্ষারের দ্রবণের পিএইচের মান ধীরে ধীরে কমতে থাকে। তার মানে পিএইচের মান, আমি যখন ওই টাইট্রেশন কালে আমার আগে থেকে পাত্রে কি দেওয়া ছিল, মনে করো আগে থেকে পাত্রের ভেতরে কি আছে, একটা মৃদু ক্ষার আছে, মৃদু ক্ষার, যে কোনো একটা মৃদু ক্ষার দেওয়া আছে। সেই মৃদু ক্ষারের ভেতরে আমি কি করতেছি, ফোটায় ফোটায় আবার তীব্র অ্যাসিড যোগ করতেছি, তীব্র অ্যাসিড। যখন তীব্র অ্যাসিড যোগ করতেছি, যেহেতু ভেতরে ক্ষার আছে, তার মানে এখানে পিএইচ অলরেডি কত আছে, 7 এর পিএইচ ভ্যালুটা অবশ্যই 7 থেকে বেশি আছে, অর্থাৎ বড় দিয়ে দেখালাম 7 থেকে বেশি। কিন্তু যখন আমি ধীরে ধীরে কি করলাম, ফোটায় ফোটায় তীব্র অ্যাসিড অ্যাড করতে লাগলাম, তীব্র অ্যাসিড অ্যাড করার সাথে সাথে এই পিএইচের মান আস্তে আস্তে কি হবে, এই পিএইচের মান অটোমেটিকলি আস্তে আস্তে 7 থেকে কমতে থাকবে। তাহলে বলতেছে যে এখন ধীরে ধীরে কমতে থাকে এবং টাইট্রেশনের শেষ বিন্দুর কাছাকাছি যখন
দ্রবণে থাকা যে মৃদু ক্ষারের একটা নির্দিষ্ট পরিমাণ রাখা আছে, সেই নির্দিষ্ট পরিমাণ যখন বিক্রিয়া করতে থাকবে, করতে 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 দেখা যাবে একটা পজিশনে এসে এই দ্রবণের ভেতরে থাকা মৃদু ক্ষারের পরিমাণটা সম্পূর্ণরূপে বিক্রিয়া করে একটা সমাপ্তি বিন্দুতে পৌঁছাবে। আচ্ছা, সমাপ্তি বিন্দুর কাছাকাছি বা শেষ বিন্দুর কাছাকাছি এই পিএইচ মানের তখন কি হয়, একটা আকস্মিক পরিবর্তন ঘটে। আকস্মিক পরিবর্তন ঘটে দেখা যায় পিএইচ এর মান 7 থেকে 4-এর মধ্যে চলে আসে। এক্ষেত্রে যে সমস্ত নির্দেশকের বর্ণ পরিবর্তন সীমা 4 থেকে 7-এর মধ্যে পড়ে, কেবল তাদেরকেই মৃদু ক্ষারক ও তীব্র অ্যাসিডের টাইট্রেশনে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ আমার এখন এখানে যেহেতু পিএইচ এর মান 7 থেকে 4-এর ভেতরে আছে, সুতরাং আমাকে দেয়া যে নির্দেশকগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশক দিয়ে আমরা খেয়াল করি, এখানে 3 থেকে 6.5, 6 থেকে 9.2, আর আর এর ভ্যালু আছে 8.3 থেকে 10। তার মানে আমার যে নির্দেশকটা লাগবে সেটা 7 থেকে 4-এর ভেতরে। শুধু 7 থেকে 4-এর যেহেতু চলে আসবে, অর্থাৎ তীব্র অ্যাসিড হওয়ার যোগ করার সাথে সাথে একটা পজিশনে, তার মানে 3 থেকে 6.5 এটা হচ্ছে উপযুক্ত নির্দেশক। কারণ যেহেতু এটার সাথে আমাদের 4 থেকে 7-এর সীমাটা মিলে যাচ্ছে, তার মানে এখন এই পি যে নির্দেশকটা আছে ও এই পজিশনে বর্ণ পরিবর্তন করে বলে দেবে যে টাইট্রেশনটা সমাপ্ত বিন্দুতে পৌঁছেছে। তাহলে আমরা লিখব যে এক্ষেত্রে এখানে পি নির্দেশক ব্যবহার করা যাবে, কারণ পি এর বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসর 3.0 থেকে 6.5-এর মধ্যে, যা 1 নং টাইট্রেশনের জন্য উপযুক্ত। অন্যদিকে কিউ আর এর বর্ণ পরিবর্তনের পরিসর যথাক্রমে 6.6 থেকে 9.2 ও 8.3 থেকে 10। দেখো এখানে যদিও 6.6 আছে, কিন্তু লাস্ট পরিসীমা হচ্ছে 9.2, যেটা 7-এর চেয়েও বেশি। আবার এখানেও দেখো 8.3, দুটোই 7-এর থেকে বেশি, যা 1 নং টাইট্রেশনে বর্ণ পরিবর্তনের পিএইচের চেয়ে বেশি। তাই 1 নং টাইট্রেশনে কিউ আর নির্দেশক ব্যবহার করা যাবে না। তো আমরা এতটুকু লিখে এরপর আমরা একটা গ্রাফ ড্র করব। তো গ্রাফটা ড্র করার জন্য আমরা যেটা করব, দেখো প্রথমত আমরা একটা গ্রাফ পেপার নেব। গ্রাফ পেপার নিয়ে আমরা অবশ্যই আমরা বলে দেব নিচ দিয়ে যে নিচে টাইট্রেশনের রেখাচিত্রটি দেওয়া হলো। এটা লিখে আমরা কি করব, দেখো প্রথমে একটা গ্রাফ পেপার নেব। গ্রাফ পেপারে আমরা এই দিকটাতে দেখো ওয়াই অক্ষ বরাবর আমরা কি করব, একটা দাগ দেব। আমরা গ্রিন কালারটা দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আচ্ছা, এই বরাবর আমরা ওয়াই বরাবর একটা দাগ দেব। একইভাবে আমরা এক্স অক্ষ বরাবরও দাগ দেই। চলো, এক্স অক্ষ বরাবর আমরা দাগ দিলাম। এখন আমরা যেটা করব, দেখো এখানে আমরা 0 দেব। আমরা ওয়াই অক্ষ বরাবর পিএইচ এর ভ্যালুটা বসাবো, আর আমরা জানি পিএইচ থাকে 14 পর্যন্ত। যেহেতু পিএইচ 14 পর্যন্ত থাকে, তো আমাদের জন্য ইজি হিসাব, আমরা প্রতি 5 গড়কে 2 ধরবো। তো 5 গড়কে 2 ধরা মানে হলো 2.5 ইন্টু 2, মানে আমরা যদি বলি 5 গড় প্রতি 1 গড় সমান হচ্ছে 2.5। আমরা যদি একটু ক্যালকুলেশন দেখাই, দেখো 5/2, তার মানে আমরা পাচ্ছি হলো 2.5 প্রতি 2.5 গড়, মানে হচ্ছে 1 একক ওয়াই অক্ষ বরাবর। আমরা এখানে তাহলে 4 দেই, এরপর আমরা এখানে 6 দেই, 8 দেই, আবার 5 গড় পর 10 দেই, 5 গড় পর আবার 12 দেই, এখানে 5 গড় পর আমরা 14 দেই। তো মোটামুটি আমাদের এদিকে পিএইচ ভ্যালুটা লিখে আমরা অ্যারো দিয়ে দেই যে পিএইচ হচ্ছে এদিকে। আচ্ছা, এখন এই জায়গাটা আমরা যেটা করব, ওয়াই অক্ষ বরাবর শেষ হলে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর সাধারণত আমাদের যে আমরা দ্রবণটা নেব, অর্থাৎ আমরা সেখানে আয়তনটা, অর্থাৎ যেটা আমরা অ্যাড করতে চাচ্ছি আর কি, সেটা হতে পারে ক্ষার, হতে পারে অ্যাসিড, যেটাই আমরা দেব না কেন সেটার আয়তনটা আমরা এখানে লিখব। অর্থাৎ পাত্রে থাকা যে আমরা আগে থেকে এটাকে দেখিয়েছিলাম ক্ষারটা নিয়েছিলাম, সেই ক্ষারের আয়তনটা আমরা এখানে লিখবো। আমরা লিখে দেই যে ক্ষারের আয়তন, ক্ষারের আয়তন ml। এখন এই ক্ষারের আয়তনটা তো আমাদের আসলে দেওয়া নাই কতটুকু, জাস্ট আমরা ধরে নেব আর কি। এখন এখানে প্রতি 1 গড়কে আমরা 1 একক ধরেই নেই। এক্স অক্ষ বরাবর প্রতি 1 গড়কে 1 একক ধরবো, ওয়াই অক্ষ বরাবর 2.5 গড়কে আমরা 1 একক ধরবো। তো এখন 5, 10, 15, 20, 25, 30, 35, 40,
7 নিয়েছি, দেখো 6 এবং 7, 6 7 এবং 8, এই 6 এবং 8-এর মাঝখানে আমরা 7 নিয়েছি, অর্থাৎ আমরা 2 4 6 7 10 12 14 নেব। আচ্ছা, এখন 7 কেন নেব দেখো, কারণ হলো আমাদের এখানে বলা হচ্ছে পিএস মানের আকস্মিক অতিরিক্ত পরিবর্তন ঘটে যেখানে 7 থেকে 4 আসে, অর্থাৎ 7 এবং 4 দুইটা পয়েন্ট আমরা এখানে আগে থেকে নির্দিষ্ট করে রাখবো। তাহলে 7 হবে 6 6 আমরা যেখানে লিখেছি, অর্থাৎ 6-এর পরে আমরা পরের দুইটা গড় নেওয়ার পরে মাঝখান যেটা দুইটা গড় নেওয়ার পরের গড়ের মাঝখানে আমাদের 7 হয়ে যাবে। তা আমরা 7টাকে আমরা নেওয়ার জন্য কি করব, আমরা ধরে নেই যে একটা আয়তন, এটা ধরো আমরা 20 আয়তন ধরে নেই, অর্থাৎ আমরা যে খাড়টা নিয়েছি সেই খাড়ের আয়তন হচ্ছে 20। তো 20 যদি হয় তাহলে আমরা কি করব, এই পর্যন্ত আমরা দাগটা দেই। আচ্ছা, এরপরে দেখো এখানে আমরা আরেকটা নিয়েছিলাম 4, এই 4-এর এখানে আমরা দাগটা দেই, 4-এর এখানে আমরা দাগ দেই, এই দিলাম। আচ্ছা, এখন আমাদের গ্রাফটা ড্র করার জন্য আমরা যেটা করবো, যেহেতু এটা হচ্ছে আমাদের ট্রাইটেশনের গ্রাফ, অর্থাৎ ট্রাইটেশনের গ্রাফের ভেতরে আমরা যদি দেখি আমাদের ভ্যালু এখানে দেওয়া আছে কত, 3 থেকে শুরু, 3 থেকে 6.5। তো আমরা এখন 3 হচ্ছে কোথায় দেখো, এখানে হচ্ছে 2 হচ্ছে এই জায়গায়, 2 এর পরে 2 গড় নেব, নেওয়ার পরে যে মাঝখানে সেটা হচ্ছে 3, তো এই জায়গাটা হচ্ছে আমাদের 3, আমরা 3টাও দিয়ে দিলাম। তো এখন আমাদের গ্রাফটা বলতে 3 থেকে শুরু হবে, তো আমরা 3-র একটু নিচ থেকে শুরু করে গ্রাফটা এইভাবে যদি যাই, দেখো এইভাবে আস্তে 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 উঠতে 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 এখানে উঠে যাব, এখানে উঠে আকস্মিকভাবে এটা বেড়ে যাবে, বেড়ে সোজা এখানে একটা দাগ পাবো। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ভ্যালুর দরকার, সেটা হচ্ছে 10। দেখো এখানে 10 আছে, আর এর ভ্যালু 10। তো আমরা কি করব, 10 পর্যন্ত, অর্থাৎ 10-এর দাগটা আমরা দিয়ে দিচ্ছি এইখানে, 10-এর দাগটা যদি আমরা দিই তাহলে এতটুকু আসে। তো 10-এর দাগটা আমরা দিলাম। এখন আমরা যেটা করব, এখান থেকে গিয়ে এই বরাবর গিয়ে 10-এর এদিকে যাওয়ার জন্য আস্তে 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 উঠে আমরা এইখানে লাগিয়ে দেবো, অর্থাৎ তাহলে আমাদের এই গ্রাফের যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা যে বসাই, প্রথমে দেখো 3 থেকে 6.5 হচ্ছে পি এর ভ্যালু, তো 3 হচ্ছে এই জায়গায়, আমরা ধরলাম 3 হচ্ছে এই জায়গায়, 3 থেকে 6.5 এটা হচ্ছে 6, দেখো এটা হচ্ছে 6, তো 6 থেকে 7 হচ্ছে এই জায়গায়, তো মাঝখানে যে বিন্দু ধরি আমরা এইটা, তো এই জায়গা থেকে আমাদের এই পর্যন্ত আমরা আন্দাজে একটা দিয়ে দিলাম মোটামুটি এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের পি এর ভ্যালু। আচ্ছা, এরপরে দেখো কিউ এর ভ্যালু আছে 6.6 থেকে 9.2, তো 6.6 আমরা এতটুকু হচ্ছে 6.5 ধরলাম, তাহলে ধরো এই জায়গায় একটু পরে, যেহেতু এটা হচ্ছে 6.6 একটু কাছাকাছি নিয়ে যাবো 7-এর, এখান থেকে শুরু করে সেটা হচ্ছে কত 9.2, এটা হচ্ছে আমাদের 8, আমরা 10 এবং 8-এর মাঝ বরাবর এখানে হচ্ছে আমাদের 9.2, তো আমরা 9.2 ধরে নিলাম, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 9 অ্যাকচুয়ালি, তো 9.2 যদি একটু উপরে উঠিয়ে দিই, তার মানে এই জায়গা থেকে এই জায়গায় এতটুক যদি আমরা দেখাই, এতটুক এখানে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে কিউ এর ভ্যালু। আচ্ছা, এখন আমাদের আরেকটা ভ্যালু লাগবে, আরেকটা ভ্যালু হচ্ছে কত, আর এর ভ্যালু, সেটা হচ্ছে 8.3 থেকে 10, তো 8.3 আমরা দেখতেছি এখানে হচ্ছে 8, তো 8 যদি এটা হয় তাহলে 8-এর এখানে হচ্ছে আমাদের 9, তো আমাদের বলছে 8.3, যেহেতু 8-এর একটু সামনে নেই, 8.3 মোটামুটি, আর এটা 10 পর্যন্ত, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু। আচ্ছা, তো মোটামুটি আমরা যদি এই ভ্যালুগুলো বসিয়ে দেই তাহলে মোটামুটি আমাদের গ্রাফটা হয়ে গেল, অর্থাৎ একদিকে আমরা পি এর ভ্যালু পাচ্ছি, অন্যদিকে আমরা কিউ এর ভ্যালু এবং আর এর ভ্যালু পেয়েছি, এবং আমাদের ট্রাইটেশনের ভেতরে উপযুক্ত যেটা সেটা হলো আমাদের পি এর ভ্যালু 3 থেকে 6.5-এর ভেতরে যেটা দেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝেছো। মোটামুটি এইভাবে যদি আমরা গ্রাফটা ড্র করে দিতে পারি, আশা করি যে আমরা ফুল মার্ক পাবো। যদি আমাদের গ্রাফটা দিতে বলে তাহলে আমরা দেব, না দিতে বললেও দিব, না দিতে বললেও মোটামুটি এইভাবে একটা গ্রাফ, যদি আমাদের ফ্রি হ্যান্ডে ড্র করতে বলে সেক্ষেত্রে আমরা ফ্রি হ্যান্ডে খাতার ভিতরে ড্র করে দেবো যদি গ্রাফ পেপার না দেওয়া হয়, আর যদি গ্রাফ পেপার দেওয়া হয় তাহলে আমরা সুন্দর করে এভাবে লিখে দেবো। যদি এটা গ্রাফটা চাইলে তো অবশ্যই দিতে হবে কোশ্চেনে, আর যদি না চায় সেক্ষেত্রে দিলেও চলবে, না দিলেও চলবে, তবে দেওয়াটাই বেটার। থ্যাংক ইউ।